এই যে আপনারা দেখছেন দীনবন্ধু মিত্রের মূর্তি। আমরা এইমাত্র এসে পৌঁছালাম বনগাঁ থেকে। বনগাঁ থেকে 28 নাম্বার বাসে দীনবন্ধু মিত্রের বাড়িতে বললেই নিয়ে চলে আসবে। আর কেউ যদি চাকদা থেকে আসতে চাও তাহলে 28 নাম্বার বাসে করে চলে আসবে দীনবন্ধু মিত্রের এই বাড়িতে। তো আমরা আজ এখানে এলাম কেন, তার উদ্দেশ্যই বা কি, সেটা হলো আজ 200 বছরের অধিক সময় অতিক্রান্ত 30শে নভেম্বর রবিবার আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম দীনবন্ধু মিত্রের বাড়ি। সেই বিখ্যাত নাট্যকার, তার বাড়ির বর্তমান পরিস্থিতি কি সেটা জানবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন। আমরা একটা কথা জানি, পেন ইজ মাইটার দ্যান সোর্ড। লেখনী শক্তি পেশি শক্তির থেকে বেশি ধারালো বা শক্তিশালী। তো এটা প্রমাণ করেছিলেন দীনবন্ধু মিত্র এই নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে। এছাড়াও আঙ্কেল টমস কেবিন আরেকটা নাটক আছে, সেটাও বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল, যেটা আমেরিকা থেকে দাসত্ব প্রথার অবলুপ্ত ঘটাতে সাহায্য করেছিল। তো এই দীনবন্ধু মিত্রের যদি আমরা ইতিহাস জানতে চাই তাহলে জানা যায় তেনার পিতার নাম ছিল কালাচাঁদ মিত্র। দীনবন্ধু মিত্রের প্রথমে নাম রাখেন ওনার পিতা গন্ধর্ব নারায়ণ। পরবর্তীকালে তিনি আবার নাম পরিবর্তন করে রাখেন দীনবন্ধু মিত্র। তো যাই হোক, পেন ইজ মাইটার দ্যান সোর্ড, ইবি লিটনের সে বিখ্যাত উক্তি তিনি ওই নাটকে দেখাতে চেয়েছিলেন যে লেখনী শক্তি মানুষের পেশি শক্তির থেকে কতটা বলশালী, যেটা দীনবন্ধু মিত্র 1860 সালে তার অন্যতম নাটক নীলদর্পণ, ঢাকা অধুনা যেটা বাংলাদেশের রাজধানী, সেখানে তিনি এটা প্রকাশ করেন। তারপর থেকে লুকিয়ে চুরিয়ে খুবই সন্তর্পণে নাটকটা বাংলার বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হতে লাগলো, চাষিদেরকে সংঘবদ্ধ করতে লাগলো, যাতে করে এই নীল চাষের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ায়। কিন্তু বাংলার সাহেব তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটাতে কর্ণপাত করলো না। নাটক চলে গেল রানী ভিক্টোরিয়ার দরবারে, সেখানে গিয়ে মঞ্চস্থ হলো। রানী ভিক্টোরিয়া দেখে বুঝলেন যে ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা বাংলায় যারা ছিলেন তারা কতটা দমন পীড়ন নীতির মধ্য দিয়ে চাষিদের বাধ্য করাতেন নীল চাষ করতে। তো রানী এটা দেখে খুবই মর্মাহত হয়ে নির্দেশ দিলেন যে ভারত তথা বাংলা থেকে নীল চাষ অবিলম্বে বন্ধ করতে হবে। তো বন্ধ হয়ে গেল। শত শত বিপ্লবীরা প্রাণ দিল, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করলো, কিছুই কাজ হলো না। শুধুমাত্র একটা নাটক যেটা সারা পৃথিবীতে সাড়া ফেলে দিল। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, হ্যারিয়েট বিচার স্টোয়েল লেখা আঙ্কেল টমস কেবিন নাটকের কথা, এটাও পেন ইজ মাইটার দ্যান সোর্ড কথাকেই সমর্থন করে। হ্যারিয়েট বিচার স্টো তার সেই বিখ্যাত নাটক রচনা করলেন এবং জনমানুষে সাড়া ফেলে দিলেন। সময়টা 1852 সাল। আমেরিকা থেকে দাসত্ব প্রথা বিলোপে উল্লেখযোগ্য ভূমিকা অংশগ্রহণ করলো। আর যেটা বারবার বলতে হচ্ছে, পেন ইজ মাইটার দ্যান সোর্ড, ইবি লিটনের একজন ক্যারেক্টার তার মুখ দিয়ে বলিয়েছিলেন। ইবি লিটন ঔপন্যাসিক, সাহিত্যিক এবং রাজনীতিবিদ। তিনি তার নাটক কনস্পিরেসির মধ্য দিয়ে বোঝাতে চাইলেন, না, পেশি শক্তি নয়, লেখনী শক্তি পারে সমাজে বিপ্লব আনতে, সমাজকে সচেতন করতে, মানুষকে ঐক্যবদ্ধ করতে, সমাজের অভিশাপগুলোকে সমাজ থেকে
দূরীভূত করতে। তো তাকেও আজকের দিনে স্মরণ করি। তো আমি আপনাদের এবার ঘুরিয়ে দেখাবো আমাদের বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়ির বর্তমান পরিস্থিতি কি। প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এই বাড়িটি পড়ে আছে, এখানে রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ছে। যদিও শোনা যায় সরকার হেরিটেজ ঘোষণা করেছে, কিন্তু এখনো তার কোনো কাজ চোখে পড়ছে না। তো যিনি তার লেখনের মধ্য দিয়ে সমাজের অভিশাপ থেকে মানুষদেরকে উদ্ধার করেছিলেন, সেই বিখ্যাত নাট্যকার তথা আমাদের সবার মনের মণিকোঠায় থাকা দীনবন্ধু মিত্রের বাড়ির এই হাল দেখে সত্যিই খুবই খারাপ লাগছে। তো সরকারের কাছে আমার এই ক্ষুদ্র চ্যানেলের মধ্য দিয়ে একটাই প্রার্থনা, আপনারা এই বিখ্যাত মানুষটির বাড়িতে রক্ষণাবেক্ষণের জন্য এগিয়ে আসুন। সে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, যে কোনো সরকার পারেন আপনারা এই দীনবন্ধু মিত্রের বাড়ির সংস্কার সাধন করতে। তো আসুন, দেখুন, প্রত্যেককে আমি বলবো আসতে, দীনবন্ধু মিত্রের বাড়ির বর্তমান পরিস্থিতি কি সেটা দেখতে, স্বচক্ষে দেখতে। আর এখন আমি আপনাদের দেখাবো আর একটু ঘুরিয়ে ফিরিয়ে এই লতা পাতায় ভরে থাকা, মনে হচ্ছে সাপ পোকামাকড় অনেক কিছু থাকতে পারে, তবুও চেষ্টা করব যতটা পারি আপনাদেরকে বর্তমান পরিস্থিতি, সেই প্রায় 200 বছরের বেশি পুরানো দীনবন্ধু মিত্রের বাড়িটি ঘুরিয়ে দেখাতে। এই যে দীনবন্ধু মিত্রের জন্মস্থান বা বাড়ির কি অবস্থা, কত বড় গাছ, তো গাছ বললে ভুল হবে, বৃক্ষ তৈরি হয়েছে। সংস্কারের অভাব প্রতিটা কোণে কোণে, দেখো কি অবস্থা। এই যে দীনবন্ধু মিত্রের শহীদ বেদি, সে বেদিটার অবস্থাও কি পরিস্থিতি, জঙ্গলাকীর্ণ, জঙ্গলে ভরে আছে, বা পাশটা হেলে আছে, মনে হচ্ছে সাপ পোকামাকড়ের বাসা। দেওয়ালগুলো কোনোভাবে টিকে আছে, যেন দীনবন্ধু মিত্রের সেই স্মৃতিকে এখনো টিকিয়ে রেখেছে দেওয়ালগুলো। এখানে আর্টস প্ল্যান করা, দেখি একটু ঘুরিয়ে দেখানো যায় কিনা ভেতরটা। দেখো দেওয়ালের ফাঁকে ফাঁকে যেন আমি নীলদর্পণ নাটকের গন্ধ পাচ্ছি। দেখো ঘরের ভেতরে কি অবস্থা। এই যে ঘরের ভেতরেও একটা গাছ তৈরি হয়ে আছে, জানলাটা বন্ধ, ফাটাফুটো। যে মানুষটির জন্যে বাংলা থেকে নীল চাষের মতো একটা দুরারোগ্য ব্যাধি সমাজ থেকে নির্মূল হয়েছে, সেই ব্যক্তির জন্মস্থান দেখলে বোঝা যাচ্ছে যে কতটা বর্তমানে অবহেলার শিকার এই পুরো বাড়ি। দেখো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, সাপ পোকামাকড়ের ভয় আমি তো খুবই পাচ্ছি। তো ভেতরটা ভয়কে জয় করে দেখানোর চেষ্টা করলাম। দেখুন কি পরিস্থিতি, পিছনে গভীর জঙ্গল, যাওয়া সম্ভব হচ্ছে না। ঘরের ভেতরটা হচ্ছে এই রকম। দেখো দেখাতে, এর পরবর্তীকালে এনাদের আত্মীয় স্বজন এখানে আছেন জানতে পারছি, তাদের কাছেও আপনাদেরকে নিয়ে যাব আমার এই ক্যামেরার মধ্য দিয়ে। আপনারা সঙ্গে থাকুন, দেখুন আর সহযোগিতা করুন। এখানে এসে দেখা পেলাম ওনার এক বংশধর, দাদার নাম হোমেন কুমার মিত্র। আমি হচ্ছি প্রপুত্র। অপুত্র। তো আপনি যদি আমাদের কিছু বলতেন এনার সম্বন্ধে, তাহলে আমরা একটু সমৃদ্ধ হতাম। ওপারে আসাই যতদূর জানেন গ্র্যান্ডফাদার, আমি সেটা বলুন শুনি।
কি বিষয়ে জানতে চাইছেন? তো ওনার বাল্যবেলা বা উনি কি কর্মসূত্রে কি করতেন? উনি তো নাট্যকার ছিলেন জানি। নাট্যকার অ্যাকচুয়ালি ছিলেন না, উনি অনেক এটাই লেখেন। উনি অ্যাকচুয়ালি পোস্টাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন। পোস্টাল সুপারিনটেন্ডেন্ট। পোস্টিংটা কোথায় ছিল? ঢাকাতে পোস্টিং ছিল, বিহারে পূর্ণিয়া ছিল, কৃষ্ণনগর ছিল। অবিভক্ত ভারতবর্ষ। অবিভক্ত তখন 1844 সাল। হ্যাঁ, ওরকম সময় জন্মে 1829-এ জন্মেছে। 1850 সালের দিকে কর্মজীবন ছিল, বেশি দিন বাঁচেননি, 44 বছরে মারা গেছেন। এবং এইটা বের হওয়ার পরে ওনার উপর অত্যাচারটা আরও বেড়ে গেল। তারপর থেকে ওনাকে আর তিষ্ঠ দেয় না এখানে ওখানে, যার জন্য তখন সুগার আর কি বলে বহুমূত্রের ইয়েটা হলো, হয়ে উনি মারা গেলেন। তখন তো এত ট্রিটমেন্টও ছিল না, আর উনি সেইভাবে ঘোরানো হয়েছে, যেহেতু ব্রিটিশ রাজের বিরুদ্ধে উনি লড়াইটা করেছিলেন। উনি না লিখলে ভারতবর্ষের মানুষ জানতো না সাহেবরা কী ধরনের টর্চার করছে। এটাই প্রকাশ পেয়ে চারিদিকে আন্দোলন শুরু হয়ে গেল। এটাই ওনার স্বাধীনতা সংগ্রামে পটভূমি তৈরি হয়েছিল নীলদর্পণের মধ্যে দিয়ে। তারপরে বিভিন্ন আন্দোলন হয়েছে, হ্যাঁ, বিভিন্ন হয়েছে, কিন্তু উনি যদি চোখে আঙুলতে না দেখিয়ে দিতেন, নীলদর্পণ প্রকাশ না হলে মানুষ জানতে পারতো না যে কী অত্যাচারটা চলছে। এটা হচ্ছে ওনার লেখনী। ভালো লাগলো। তো ওনার এই বাড়ির সংস্কার নিয়ে কোনো কিছু কি আবেদন বা সরকারের পক্ষ থেকে কোনো কিছু হয়েছে কিনা যদি একটু বলতেন সংক্ষেপে, তো আমরা সমৃদ্ধ হতাম। যখন চিফ মিনিস্টার ছিল তখন গভর্নমেন্ট থেকে একটা রিসিপ্ট নিয়েছিল। বাবার কাছে যেটা শোনো, বাবাদের জেনারেশন, দ্যাট মিনস জেনারেল নাতি অনেকেই ছিল, তখন এত বাড়িও খারাপ হয়নি। সবাই বলেছিল আমাদের ইয়েটা আমরা সংরক্ষণ করবো, কিন্তু সেটা বড় ফ্যামিলি হয়ে গেলে যে পরবর্তীকালে হয়নি। ফ্যামিলি যখন রাজি হলো তখন গভর্নমেন্ট কোনো রেসপন্স করলো না। 1978 সালে 60 শতবর্ষের একটা স্মৃতিরক্ষা কমিটি ছিল, আমার বাবা ছিলেন তার চেয়ার। অশোক মিত্র এলেন, বাবা সঙ্গে নিয়ে এলেন, অনুষ্ঠান করলেন। শহীদ বেদিটা তখন তাকে মালা ডালা দিল, এই শহীদ বেদি বেয়ে উঠেছে এক তেঁতুলের মতো ফল, গায়ে অসংখ্য কাটা কাটা, এটাকে ধুনার গুঁড়ো বলা হয়। ধুনার গাছ। ধুনা বলতে পুজোর সময় যে ধুনা পোড়ানো হয় সেটা নয়। এই যে ফলের গায়ে যে রোয়াগুলো আছে, পেকে গেলে এটা বাতাসে ভাসতে থাকে। কারোর গায়ে লাগলে চুলকানি সহজে কমবে না, কোনো ডাক্তার বুদ্ধিতে কাজ হয় না, সেই গাছেও ভরে গিয়েছে। এই যে দেখে নাও, ধুনার গাছ, ধুনার গুঁড়ো, যেটা গায়ে লাগলে প্রচন্ড চুলকায়। ওই যে লালচে লালচে তেঁতুলের মতো ফল, ওর গায়ে অসংখ্য রোয়া আছে। সুতরাং ওদিকে যাওয়া খুবই বিপজ্জনক, যেতে পারলাম না। এটা ঘুরে দেখায়, দেখো এখানে একটা সবেদা গাছ আছে, এই যে এই যে ভগ্ন দশা, এই যে ভগ্ন দশা। বন্ধু মিত্রের এই যে এখানে আছে জন্ম 10ই এপ্রিল 1829, মৃত্যু 1 নভেম্বর 1873। তো এই প্রসঙ্গে বলে রাখি, দীনবন্ধু মিত্রের পিতা কালাচাঁদ মিত্র দীনবন্ধু মিত্রের বাল্য নাম রাখেন গন্ধর্ব নারায়ণ, কিন্তু তিনি পরবর্তীকালে নাম পাল্টে রাখেন দীনবন্ধু মিত্র। তো যাই হোক, দীনবন্ধু মিত্র একজন স্বনামধন্য নাট্যকার তথা নীল বিদ্রোহের প্রধান কারিগর। সেটা তার নাটক নীল দর্পণের মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন, এবং পেন ইজ মাইটার দ্যান সোর্ড সেটাকেও তিনি সমর্থন করেছেন তার এই নাটকের মধ্য দিয়ে। তাহলে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আপনাদের এই হেরিটেজ ঘোষণাই হয়েছে, তার কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি। ইমপ্লিমেন্টেশন হলে তো দেখতে তো এখন আপনার সরকারের কাছে তো নিশ্চয়ই একটা আবেদন থাকবে। আবেদনটা কি? আমার ভাই আর বাবা গিয়েছিল, ওরা না থাকলে যা ডাইরেক্টলি বলছে না, বলছে একটু তখন অসুবিধা তো আবার এলেন, বাবার বলার সুযোগ হয়ে গেল যে আপনি তো বলে গিয়েছিলেন, কিছুই যে কাজ দেখলাম না ওই 2 বছরে।
ও বলছে দেখুন এবার হবে। তার কিছুদিন পরে তুমি রিজাইন দেবেন, উনি আর মন্ত্রী থাকবেন। ওই পর্যন্ত ওই যে একটা ক্লোজ হবে। 86-87 পি রমেশ কুমার এসে খুব চেষ্টা করলেন, পারলেন না। তারপর থেকে চলছিল। তারপর এই গভর্নমেন্ট আসার পরে এরা উদ্যোগ নিল, যে প্রথমে ওই যোগা প্রসঙ্গে করেছিল যে এখানে না কৃষ্ণনগরে বাড়ি। আমার ভাই গিয়ে আবার কৃষ্ণনগরের তত্ত্ব দিল, ওখানে ভাড়া থাকতেন। ওনার বাল্যকাল ওখানে কাটেনি, বাল্যকাল এখানেই কেটেছিল। এখানেই কেটেছে। তারপরে কী হলো, তখন এটা সিলেক্ট হলো না, এটাই হবে। হওয়ার পরে হওয়ার পরে কি আর একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়, টাকা অ্যালটমেন্ট হলে প্রজেক্ট রিপোর্ট হবে, পাস হয়ে যাবে, কাজ শুরু হবে। টাকারও ফান্ডের ইয়ে আছে এখনও। যাই হোক, আমরা আশাবাদী সরকার ব্যবস্থা যত দ্রুত নেয়। আমরাও তো চাই গভর্নমেন্ট একটা কিছু করুক।